আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমরা আজকে আহ, শেষ 1 মাস কি করবো actually, বিশেষ করে যারা তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তো এটার জন্য লাইভে আসার কথা। এবং আমরা মনে হচ্ছে যে অল্প কিছু সময় চলে গেছে, কিন্তু ঠিক সময় লাইভে এসেছি। তো তোমরা যারা আগে প্রশ্ন করেছো সেই প্রশ্নগুলো আমাদের আজকের গেস্ট একজন খায়রুন নাহার আন্নি, যে সারা বাংলাদেশে জাতীয় মেধায় বিগত বছর 10ম স্থান অধিকার করেছিল এবং রাজশাহী কেন্দ্রের প্রথম হয়েছিল। এবং আমাদের দ্বিতীয় গেস্ট ফেরদৌস মাহমুদ, সে সারা বাংলাদেশে জাতীয় মেধায় 23তম হয়েছিল এবং রাজশাহী কেন্দ্রের দ্বিতীয় ছিল। এবং ইনশাআল্লাহ কোনো দুর্ঘটনা না ঘটলে তারা আমাদের সাথেই থাকছে। তো তোমরা তোমাদের জানতে চাওয়া যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে এবং আমাদের অতিথি সেই উত্তর দিবে, পাশাপাশি আমিও কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি ডেকে নিচ্ছি খায়রুন নাহার আন্নিকে। আসসালামু আলাইকুম আন্নি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর একটু সবাই আসুক, দর্শকরা। তোমার কাছে কিছু জানতে চাই যে কেমন লাগছে মেডিকেল লাইফ, যদিও খুব একটা মেডিকেল লাইফ এনজয় করতে পেরেছো বলে আমার মনে হয় না, করোনার কারণে সব তো বন্ধই ছিল। তারপরেও পড়ালেখা কেমন লাগছে, এবং মানে স্টুডেন্টদের কি মেডিকেলে যাওয়া উচিত কিনা, না খুব কঠিন, যে এরা পারবে না, কি মনে হচ্ছে একটু যদি বলতে। আসলে কঠিন বলতে তো কিছুই নাই, মানে ইচ্ছা আচ্ছা, থাকলে পারবে, সবাই পারবে। পারবে আর আমার ইনশাল্লাহ, সবাই ক্ষেত্রে পারবে। হ্যাঁ, হুম, হ্যাঁ হুম। ভাইয়া, আর আমার ক্ষেত্রে তো 2 মাস পরে, 2.5 মাস পরে তো চলে আসলাম। তাছাড়া আরো ভাল লাগতো, একটু বাসায় থাকলে তো বোরিং লাগেই, এই জন্য বোরিং লাগে। তাছাড়া ক্যাম্পাসে থাকলে ভালো লাগতো। পড়াশোনা কঠিন আছে, মজাও আছে, যারা চায় তোমাদের কি আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তোমাদের পরীক্ষা নিরীক্ষা কি হয়েছে কোনো অনলাইনে? অফলাইনে তো হওয়ার পসিবিলিটি নেই, অনলাইনে হয়েছে কিনা? আইটেম হয় ভাইয়া, শুধু ভাইভা আর শুধু অ্যাসাইনমেন্ট ভাইবা? নেয়। কার্ড টার্ম এগুলো আচ্ছা, কিছু হয়নি। ওকে, ধন্যবাদ আপনি। আমরা এখন ডেকে নিচ্ছি ফেরদৌস মাহমুদকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, ফেরদৌস কেমন আছো? এই তো ভালো আলহামদুলিল্লাহ। ফেরদৌস এখন কোথায় অবস্থান করছো, ঢাকায় না কোথায়? না ভাই, রাজশাহীতে। ও, রাজশাহীতে। তুমি তো আমাদের অফিসে আসলেও হতো, আমরা একসাথে লাইভে যেতে পারতাম। আচ্ছা ফেরদৌস, বলো কেমন লাগছে মেডিকেলের পড়াশোনা, তারপর আমরা আমাদের ভালো প্রশ্ন আলহামদুলিল্লাহ। নিয়ে আসবো। ওকে। এমনিতে ভাই ভালো সবকিছুই। আর এনজয় করতে হবে আসলে। আচ্ছা। মানে দেখা যাচ্ছে যে পড়ার মধ্যে যেরকম আমাদের পড়ার চাপও আছে, তেমনি আবার পড়ার মধ্যে এনজয়মেন্টও আছে। প্রতিদিন একসাথে আইটেম দেওয়া, তারপরে যে সবার সাথে সবার বন্ধুত্বটা। আর মেডিকেলে তো সবার হলে অ্যালটমেন্ট দেওয়া হয়, এমনিতে সবার সাথে সবার একটা বন্ধুত্ব তৈরি হয়, খুব ভালো মজাও হয় খুব। তো মেডিকেল লাইফটা অন্যরকম আসলে। তারপরে ভাই মেডিকেল কলেজে গেলে দেখা যায় যে আহ, রোগীরা তো চেনে না যে কে ডাক্তার আর কে রোগী। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের দেখায় যে এই টেস্টের রিপোর্টটা ঠিক আছে কিনা, বা এগুলো, বা অনেক সময় ব্লাড ম্যানেজ করা। তো এগুলো করতে গেলে আসলে খুবই ভালো লাগে। আবার ওরা অনেক সময় একজন বলছিল যে মানে তুমি আমাকে, মানে ব্লাড ম্যানেজ করে দিয়েছিলাম, তো বলছিল যে তুমি আমাকে যে উপকারটা করলা জীবনে ভুলবো না, অনেক বড় হও। মানে এভাবে দোয়া করছিল। আসলে এগুলা খুবই ভালো লাগে। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, শুরুতেই আমরা স্পেসিফিক কোনো প্রশ্নে না এসে আমরা অল্প কিছু সময়ের মধ্যে জানতে চাইবো প্রথমে আন্নির কাছে যে শেষ 1 মাস তার প্রস্তুতি কেমন ছিল, এবং তারপর আমরা ফেরদৌসের কাছে জানতে চাইবো যে তার প্রস্তুতি কেমন ছিল। তারপর এর মাঝে, কথার মাঝে যদি আরো কোনো জানার থাকে, তখন আমরা ওদের স্পেসিফিক কিছু প্রশ্নে আসবো। সো আমি খায়রুন নাহার আন্নির কাছে জানতে চাই যে শেষ 1 মাস তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলে, এবং সেটা যদি আমাদের সাথে শেয়ার করতে। জি ভাইয়া, এই 1 মাস আমি প্রস্তুতি নিয়েছিলাম। মেইন বইটা আমি বেশি বেশি করে পড়তাম। মানে যতবার রিভাইজ দেওয়া যাবে ততই ভালো, আমি বারবার রিভাইজ দিতাম। আর উম, মানে আমার প্রিপারেশন যাচাই করার জন্য কোশ্চিন ব্যাংক থেকে বিভিন্ন কোশ্চিন এগুলো সলভ করতাম। এগুলো দেখলে কনফিডেন্স বাড়ে,
নিজের প্রিপারেশন কেমন আছে এটা জানা যায়। কিন্তু মেইন বইটাই বেশি বেশি করে পড়তাম, সবগুলাই। বায়োলজি তো একটু বেশি, আর কেমিস্ট্রি, ফিজিক্স আর জিকে। ইংলিশের জন্য তো অনেক বেশি টেনশন করে সবাই, কিন্তু আসলে জিকে অনেক বেশি পড়েও খুব একটা লাভ হয় না। কম পড়ে হবে না, মানে জিকের জন্য আমি করতাম হচ্ছে মানে একটা বই ফলো করতাম। বেশি পড়তে গেলে আসলে ইয়ে হয়ে যায়, মানে প্যাচ লেগে যায়। এই জন্য আমি একটা বই পড়তাম। আমি রেটিনা ডাইজেস্ট পড়তাম ওইটা। ইংলিশের জন্যও তাই, এরকম ভাবেই আর কি। আচ্ছা, ইংরেজির ক্ষেত্রে আমি একটু আন্নির কাছে জানতে চাইবো, ইংরেজি যে বই তুমি ফলো করতে, একটা বই তো ফলো করতে, তো কি মনে হয় যে এই বই থেকে কি তুমি সব কমন পেয়েছিলে, না আচ্ছা এই একটা বই একটু যদি বলতে। ভাইয়া, না ইংলিশ তো ভাইয়া সেভাবে কমন পাওয়া যাবে না। এমনিতেই নিয়ম জানলে পারা যায়, আর প্র্যাকটিস থাকলে ওইগুলা হচ্ছে ইজিলি করা যায়। ইংলিশ তো খুব একটা কঠিন আসে না। আচ্ছা আচ্ছা। আমি আর রেটিনা সাধারণ জ্ঞান তো আগের ডাইজেস্ট বছর বইটা তোমাদের পড়তাম, সময় খুব ওইখান একটা থেকে কঠিন প্র্যাকটিস হয়নি। করতাম। হুম, হুম, হুম। হ্যাঁ, খুবই সহজই ছিল। আচ্ছা আচ্ছা। তো আমি ফেরদৌসের কাছে জানতে চাচ্ছি, ফেরদৌসের প্রিপারেশনটা কেমন ছিল শেষ 1 মাস, তারপর আমরা ভাই স্পেসিফিক আমি, করি। ও হ্যাঁ, আমি যেটা করতাম ভাই, বারবার রিভাইজ দিতাম। অর্থাৎ প্রথম দিকে দেখা যেত যে টার্গেট করে নিতাম যে 3 দিনের মধ্যে একটা বই শেষ করবো এরকম। তারপরে এভাবে একবার শেষ করার পরে 2 দিনের মধ্যে করব, তারপরে 1 দিনের মধ্যে করব একটা বই। আর এভাবে এভাবে টাইমটা কমায় নিতাম, নেওয়ার চেষ্টা করতাম। আর তখন সময় পেতাম তখন হলো মডেল টেস্ট করতাম। আচ্ছা, এটাই। এক্ষেত্রে আমার আমার একটু শেয়ার করি অভিজ্ঞতা। সেটা হচ্ছে পরীক্ষার কি বলে 10 দিন আগে আমার প্ল্যান ছিল যে আমি একটা বই একদিনেই শেষ করব। ওকে, তো পড়তে গিয়ে দেখি যে 5-6 ঘন্টা হয়ে গেছে, আমার অর্ধেকও শেষ হয়নি। ঠিক আছে, মানে পড়ার যে 5-6 ঘন্টা আমার অর্ধেক বলতে বোঝাচ্ছি যে একটা বইয়ের ধরো বায়োলজির যদি 24টা অধ্যায়, তখন তো ছিল না, তো মনে করো 24টা অধ্যায় বায়োলজির, আমি পুরো বায়োলজিটা শেষ করতে চাই, একটা বইয়ের অর্ধেকও আমার হয়নি, প্রায় দিন কিন্তু শেষের দিকে। তো আমি মাঝে মধ্যে এমনও করতাম, কিছু অধ্যায় আছে শুধু পেজ উল্টাতাম, পড়তাম না, হ্যাঁ শুধু হ্যাঁ, পেজ উল্টাতাম। মানে এটাই পেজ ভাই। উল্টালে যেটা হয়, দ্রুত যখন অধ্যায়টা শেষ হয় তখন মানে একটা ভালো লাগে যে না এই অধ্যায়টা কি দ্রুত শেষ হয়ে গেল। হ্যাঁ, মানে এই বইটা হয়ে গেছে, এটাই একটা সান্ত্বনা। কারণ আমি শিডিউল করেছি আজকের দিনে আমি শেষ করব বইটা, কিন্তু আমি কিন্তু পারছি না। কিন্তু আমাকে তো দেখাতে হবে যে আমার শেষ হয়েছে। হ্যাঁ, আমার 2 সাইডে বই থাকতো। এ সাইডে 6টা থাকতো। সো দ্রুত এই 6টা বই কমিয়ে বাম পাশে আনতে হবে। বাম পাশে আনা মানে এগুলো আমার হয়ে গেছে। তো এই সান্ত্বনাটা একটা বড় জিনিস, যে আমি যে কাজটা করতাম, কিছু অধ্যায় আছে শুধু পেজ উল্টাতাম, মানে এটা আমার হয়ে গেছে। এবং আমার আবার একটা ভালো দিক ছিল, আমি অনেক কালারের কলম ইউজ করতাম। তো এই কালার দেখলে আমি বুঝতে পারতাম যে ওই জিনিসটা আমার মনে থাকতো না, বা আমি অনেকবার ভুল করেছি। তাই কিছু কিছু পেজে শুধু ওই কালার গুলো পড়েছি, আমার খুব দ্রুত শেষ হতো। তো ধন্যবাদ ফেরদৌসকে। আমি এখন কিছু স্পেসিফিক প্রশ্নে আসি। সবাই ওটাই বলেছে যে শেষ মুহূর্তের প্রিপারেশন কেমন, কিন্তু আমরা গ্রুপে কিছু পোস্ট দিয়েছিলাম, এই পোস্টের আলোকে কিছু কমেন্ট এসেছে। সেই কমেন্টগুলো আমি প্রথমে এক এক করে সবাইকেই করছি, প্রথমে আন্নিকে করব, তারপর ফেরদৌস। তো তোমরা আনসার দিবা একে একে, ওকে? আমি একটু, এবং অনেকগুলো স্ক্রিনেও কিন্তু প্রশ্ন একটা আছে, এটা আন্নির কাছে আমার প্রশ্ন, ভাইয়া একাধিক বই থেকে প্রশ্ন আসে, এটা কি করা যায়? আন্নি যদি এটা নিয়ে একটু বলতো। যেমন আমি সাথে একটু অ্যাড করি, আজমল স্যারের বই একটা প্রশ্ন ছিল না, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু, এটা কি আন্নি পরীক্ষায় পেয়েছিল কিনা? আর যদি পেরে থাকে তাহলে সে কিভাবে পেরেছিল এবং কোন বই পড়েছিল এটার জন্য? বা এই তো আলটিমেটলি তো একাধিক বইয়ের বিষয়টাই এসে যায়। একটু আন্নি যদি এই বিষয়টা বলতো। আন্নি মাইক্রোফোনটা অন করো, মাইক্রোফোনটা অন করো। হ্যাঁ হ্যাঁ, করেছি করেছি আমি, ওকে বলো। ভাই কোশ্চিনটা কোনটা বুঝতে পারিনি, প্যারাসিম্পেথেটিক স্নায়ু? হ্যাঁ, এরকম একটা কোশ্চেন আসছিল না তোমাদের সময়, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু হচ্ছে 3, 7, 9, 10, না তোমাদের আগের বছর? মনে হয় ভুল হচ্ছে, এসেছে ফেরদৌস ভাই, কি বলো? আমাদেরই ভাই। এসেছে? ওই যে হ্যাঁ আমাদের প্যারাসিম্প্যাথেটিক বা কোন কোন সিম্প্যাথেটিক পরোক্ষ স্নায়ুটা স্নায়ু কোথায় সাপ্লাই দেয় প্যারাসিম্প্যাথেটিক? আচ্ছা, তো এই হ্যাঁ, বা প্রশ্নটা কি কোথায় তোমরা, সাপ্লাই দেয় ভাই, এটা কি আমি তোমরা হ্যাঁ পারছিলাম ভাই। ওটা আসলে মানে একটা টেকনিক খাটাই করছিলাম।
কি টেকনিক? মানে ওই যে আপনি শেখাইছিলেন না যে ওই চোখের পিউপিলের সংকোচন প্রসারণ, মানে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক পড়ার সময় মানে না, আমি বলতে শিখেছিলেন চাচ্ছি, যে আমি পড়াইছি এটা বিষয় না, বিষয়টা হচ্ছে এটা কিন্তু আজমল স্যারের বইয়ের তথ্য না। আমরা তো হ্যাঁ ভাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট আজমল স্যারের বই পড়ি, এটা তো অন্য একটা বইয়ের তথ্য, মনে হয় কাজল ব্রাদার্সের ছিল, মানে মাজেদা ম্যামের যে বইটা। তো তুমি যদি পেরে থাকো, কারণ তোমরা অনেক ভালো রেজাল্ট করেছো, যারা ফার্স্ট হয় তারাও তো সব পারে না, কিছু তো ভুল থাকে। তো তোমরা এটা পেরেছো কিনা, আর যদি পেরে থাকো কিভাবে পারলে, মানে দুই ভাবে পড়তে পারো, হয়তো বা ওই বই তোমরা পড়েছো সেটাই কিন্তু প্রশ্ন করেছে, স্ক্রিনে তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভাইয়া একাধিক বই থেকে প্রশ্ন আসে, এটা কি করা যায়? তো এই বিষয়টা নিয়ে, হ্যাঁ, ও ভাই একাধিক বই কি আসলে পড়েছিলেন? একাধিক বই তো পড়া সম্ভব না। যেকোনো আচ্ছা, একটা বই ভালো করে মানে বারবার রিভাইজ দেওয়া দরকার। আর অন্য বই থেকে মানে কোচিং প্রাইভেট এগুলাতে তো মানে দাগায় দেয় কিছু কিছু জিনিস পড়ার জন্য, ওইগুলা পড়লেই হবে। কিন্তু পুরো বই যদি 2টা 3টা বই যদি পুরো বই পড়া হয় তাহলে সব মানে উল্টাপাল্টা হয়ে যায়, প্যাচ বেঁধে যায়। একটা বই ফলো করাই ভালো। এবং আমি আমারও একটা বই এটাই কথা, পড়তাম। আন্নির সাথে আমি একমত যে ভাইয়া এতগুলো বই আলটিমেটলি উদ্দেশ্য কিন্তু মনে রাখা। তারপর ওইটা লাক, যদি বাহিরে থেকে আসে ওইটা ভাগ্য। হুম, 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 হুম। কারণ বাহিরে থেকে যদি বেশি চলে আসে আমি ওটা যদি ভাগ্য, দেখি যে পারা যাবে না। আগের বছরের প্রশ্নটা বায়োলজিতে যদি 30 মার্ক থাকে, হাসান স্যার এবং আজমল স্যারের বই থেকেই কিন্তু 25-26টা প্রশ্ন ছিল, মানে হুবহু ছিল। তাহলে তোমরা যদি এই দুইটা বই ভালো করো আর এই দুইটা বইয়ের হ্যাঁ, যদি 26টা পাও, তারপরেও বাকি অধ্যায়গুলো যদি ভালো করো, তো তুমি তো অবশ্যই ঢাকা মেডিকেলে চান্স পাবে। তোমাকে তো ঢাকা মেডিকেলে ফার্স্টও যদি হও, তোমাকে তো 100-100 পেতে হবে না, আর 100-100 কেউ পায়ওনি। প্রশ্ন যখন আউট হয়েছে তখনও 100-100 কেউ পায়নি। সো তোমাকে তো 10-20টা বই, আর যারা আগে থেকে পড়োনি, আমার মনে হয় না যে শেষ মুহূর্তে এগুলো পড়তে হবে। একটা বই সেটাই ভালো করে রিভাইজ করো, মাথা ঠান্ডা রাখতে হবে, যাতে যে বইটা পড়েছো সেই বইয়ের কোনো তথ্য যাতে ভুল না হয়। ঠিক আছে, এবার আমরা প্রশ্ন করি আহ ফেরদৌসের কাছে, লাস্ট 10 দিন বা 7 দিনে কি করণীয়, কি স্টাইলে রিভাইজ করা উচিত শেষের 10 দিন আসলে বা? ভাই এই সময় মাথা ঠান্ডা রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার যা মনে হয়। প্রথমে মানে শুধুমাত্র যেটা খুব ইম্পর্টেন্ট সেগুলো একবার দেখলাম, বা আমি এটাই করেছিলাম, শুধু খুব ইম্পর্টেন্ট গুলো একবার চোখ বুলাইছি। আর মাথা ঠান্ডা রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সহজ সহজ যেগুলো মডেল টেস্ট ওগুলো দিয়েছি, তাহলে মার্কস বেশি পাবো, মানে একটা ফিলিং হবে যে ভালো করবো ইনশাল্লাহ। আর তাছাড়া যেটা করা লাগবে, পড়া, ওই যে বলছিলাম যে টেকনিক খাটানোটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে ওই দেখা যাচ্ছে যে সিম্প্যাথেটিক স্নায়ু কোথায় সাপ্লাই দেয়, বা প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু কোথায়, ওটা ওই যে চোখের একটা ছিল, তো ওটা হুবহু নাই আজমল স্যারের বই, কিন্তু ওই যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এর বিষয়টা কিন্তু আহ সকলে প্রায় পড়ান। তো ওখানে ওই যে পিউপিলের সংকোচন প্রসারণের বিষয়টা যেহেতু আছে, তাহলে চোখে সাপ্লাই দেয়। তো এটা আসলে এভাবে মানে একটু টেকনিক্যালি বুঝে নিতে হবে। তো মানে এটা পড়ার মানে মধ্যে আর কি, হ্যাঁ। এটাই স্ক্রিনে ভাই। আর আছে যে এখন দাগানো বই শুধু পড়লে কি এনাফ হবে, এটার আনসার কিন্তু হয়ে গেছে। কারণ দাগানো বই, আমি শুধু একটা কথাই বারবার বলি যে যারা চান্স পায় না তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা কেন চান্স পাওনি, আনসার হবে যে প্রশ্নের উত্তর তো ভুল করেছে ডেফিনেটলি, তবে যে প্রশ্নের আনসার গুলো ভুল করেছে তার অনেক প্রশ্নের আনসার কিন্তু তার জানা ছিল। জানা ছিল বলতে সে একবার না একবার পড়েছে, কোচিং থেকে প্রাইভেটের ভাইয়ারা অবশ্যই দাগিয়ে দিয়েছে, কিন্তু সে পারেনি কেন, সে কনফিউজ হয়ে গিয়েছিল অথবা তার মনে ছিল না। তো অবশ্যই দাগানো, যেগুলো দাগানো আছে, যদি দাগানো সঠিক হয়ে থাকে, তুমি আহ যেখানে পড়েছো সেখান থেকে যারা দাগিয়ে দিয়েছে, হ্যাঁ, এখন দাগানোর মধ্যেও পার্থক্য আছে, কি দাগিয়েছে। তোমরা যেমন ওভারঅল বলেছো দাগানো বই, এখন কোন দাগানো বই, হ্যাঁ, সেটা তো আর আমরা জানি না যে কোন দাগানো বই। তাহলে ওরকম একটা ভালো প্রতিষ্ঠানের দাগানো বই যদি তোমরা এই মুহূর্তে পড়ো, এটাই এনাফ, এখন নতুন কিছু পড়ার দরকার নেই। আচ্ছা, একজন আমাকেই প্রশ্ন করেছে যে মেইন বই না পড়ে শুধু ফিনিশিং টাচের বইগুলো আর ইংলিশ পড়লে কি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া সম্ভব কিনা। ওর রিপ্লাইয়ে একজন আনসার দিয়েছে না। তো আমার প্রশ্ন হচ্ছে যে স্পেসিফিক কোনো বই না, আলটিমেটলি আমার ফিনিশিং টাচ বলো আর যাই বলো, এটা তো তোমাদের হ্যাঁ, মেইন বই স্যারের থেকে তো বই। দেখা যায়। আমি আজমল স্যারের বইটাকে, এই যে তোমরা যে দাগানো বই যারা বলছো ভাই, আজমল স্যারের বইয়ে দাগানো মানে কি, দাগানো লাইনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট।
আর আমার ফিনিশিং টাচে আমি ওই দাগানো লাইনগুলো সাজিয়ে দিয়েছি, পাশাপাশি অন্যান্য টপিক দিয়েছি। তুমি যদি এই বইটা শেষ মুহূর্তে পড়তে তোমার ভালো লাগে, এই বই পড়বা। এবং আমি বরাবরই বলি, মেইন বইয়ের যে তথ্যগুলো ইম্পর্টেন্ট সেগুলোই এখানে আছে। এমন তো না যেটা আমার লেখা বই আলাদা কোনো বই, তা তো না, এটাই তোমার পাঠ্য বইয়ের মতো একটা বই, সাজানো গোছানো আছে। আর ঢাকা মেডিকেলে চান্স পাওয়া সম্ভব কিনা এটা তো টোটালি উপরওয়ালার উপর। তুমি মেইন বই না পড়েও ঢাকা মেডিকেলে চান্স পেতে পারো। হ্যাঁ, তুমি শুধু নোট বই পড়েও ঢাকা মেডিকেলে চান্স পেতে পারো। আবার তুমি সবকিছু পড়েও তো চান্স পেতে, সবাই কি ঢাকা মেডিকেলে চান্স পায়? কয়জন আর ঢাকা মেডিকেলে চান্স পায়? তো তারা তো মেইন বই পড়ে, সব বই পড়ে। তো মেইন বই পড়লেই ঢাকা মেডিকেল পাবা, ফিনিশিং টাচ করলে ঢাকা মেডিকেল পাবা, এটা কোনো বিষয় না। তো ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য তোমার মেধাটা এবং উপরওয়ালা যদি সহায় হন তাহলেই কিন্তু সম্ভব, তাই না? কোনো বই তুমি বই তো সবাই পড়ে, কিন্তু কার মাথায় কতটুকু থাকলো, কে কত মেধাবী, কতটুকু ধরে রাখতে পারলো এবং পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারলো, চান্স তো হবে তার উপর। একটা বই পড়লেই ঢাকা মেডিকেলে হবে তাহলে তো হতোই, তাহলে মানুষ তো লাখ লাখ খরচ করে ওই বইটাই পড়তো। তো বই পড়ছো, তোমার তো মনে থাকতে হবে। তবে আমি বলছি ফিনিশিং টাচের যে তথ্যগুলো আছে, হ্যাঁ, তুমি যদি সেই তথ্যগুলোর কোনো প্রশ্ন ভুল না করো, তুমি অনেক ভালো মেডিকেলে চান্স পাবা। এখন শুধু বায়োলজি দিয়ে তো আর চান্স হবে না, অন্যান্য সাবজেক্টেও তো তোমাকে ভালো করতে হবে। এই হচ্ছে বিষয়। চলে আসি আমাদের পরের প্রশ্নে। ফাহাদ নামে একজন বলেছে, আন্নির কাছে প্রশ্নটা করছি, এতদিন তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, এখন 1 মাস কিভাবে বায়োলজি, জিকে, ইংলিশের প্রিপারেশন নেওয়া যেতে পারে? অর্থাৎ সে এতদিন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে, পরীক্ষা তো আরো পেছাবে, তো তাহলে বায়োলজি হয়তো বা সে পড়েনি, জিকেও পড়েনি, ইংলিশও পড়েনি। একটু শর্টে যদি বলতা সে বায়োলজি, জিকে, ইংলিশ এই 1 মাস কি পড়বে, কোন জিনিসগুলো সে পড়বে, বা তার কি করা উচিত? এবং এরকম প্রশ্ন অনেকেরই, কারণ অনেকেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে এবং যেহেতু সময় পাচ্ছে তারা একটা, তো সবাই চাইবে কিন্তু মেডিকেল পরীক্ষাটা দিতে। সো আন্নি যদি কিছু বলতো, যদিও আন্নি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়নি, বাট তার একটা আইডিয়া থেকে যদি সে বলতো যে কোনগুলো পড়লে আশা করি ভালো হবে। ভাইয়া এই ক্ষেত্রে আমি হলে করতাম মানে কোনো শর্টকাট যেগুলো নোট, ভালো কিছু নোট, যেরকম আপনার নোটে হচ্ছে অল্প ইনফরমেশন দেয়া থাকে, ইম্পর্টেন্ট গুলা, ওই ইনফরমেশন বায়োলজির জন্য পড়তাম এরকম। আর জিকের জন্য জিকের জন্য আসলে কি বলবো, এই কয়েকদিনে জিকের জন্য আমি তোমাকে একটু হেল্প করি। যেহেতু শুধুমাত্র বাংলাদেশ আছে, যেমন সামনে বিসিএস পরীক্ষা হলো, এবং বিসিএস পরীক্ষার একটা হট টপিক ছিল ওই মেডিকেলের মতোই, পদ্মা সেতু, করোনা ভাইরাস, মুজিব বর্ষ। কিন্তু পরীক্ষায় কিন্তু করোনা হ্যাঁ ভাইরাসের জি কোভিড ভাইয়া, সাম্প্রতিক জিনিসগুলা। ছিল, বিসিএস পরীক্ষাও কিন্তু ছিল। তো মুজিব বর্ষ নিয়েও কিন্তু, বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়েও কিন্তু প্রশ্ন ছিল। সো অবশ্যই এই যে বাংলাদেশের অনেকেই যেটা বলে যে ভাইয়া শুধু তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর এরকম ইতিহাস বলেছে, তাহলে আমরা কি খেলাধুলা বা এগুলো পড়বো কিনা? অবশ্যই পড়তে হবে, বাংলাদেশ বিষয়ক সবই পড়তে হবে, নদ নদীও পড়তে হবে। সিলেবাসে কিন্তু নদ নদী নাই, বাট নদ নদীও পড়তে হবে। তো আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশ বিষয়বলী পড়তে কোন হবে। স্টুডেন্ট যদি 3 থেকে 4 দিন মনোযোগ দিয়ে একবার পড়ে এবং পরীক্ষার আগের রাতে পড়ে, তাহলেই খুব ভালো করা সম্ভব। এবং এর আগের বছর বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ থেকে মনে হয় 6টার মতো প্রশ্ন এসেছিল, বাকি 4টা এসেছিল পদ্মা সেতুর একটা, এরকম কিন্তু একটা। তাহলে তোমরা যদি বাংলাদেশের অন্তত 1952 সাল বা 48 সাল থেকে 71 সাল পর্যন্ত যদি কভার করো, আমার তো মনে হয় এখানেই তোমরা 3-4টা প্রশ্ন পেয়ে যাবে। তো এইটুকু অবশ্যই তোমাকে পড়তে হবে, এখানে তো অনেক ভাস্ট কিছু নাই, তাই না? ওকে, যেমন আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে, একটা প্রশ্ন স্ক্রিনে দেখা গেছে যে সে আমার লেকচার গুলো পছন্দ করছে এবং ওগুলোই বেশি পড়তে ভালো লাগে। তো ঘটনা তো একটাই, যে আমি যেটা লেকচার দিয়েছি সেটা তো বইয়ের বাইরে দেইনি। তো তোমার যেটা ভালো লাগে তোমাকে সেটাই পড়তে হবে, এর কোনো বিকল্প নেই, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, একজন প্রশ্ন করেছে ইংলিশের জন্য কোন বইটা ভালো হবে? ফেরদৌস, যদি একটু বলতা তোমার খুব ভালো লাগে এরকম কোনো বই আছে কিনা? ভাই আসলে আমি সব বইয়ে কিছু না কিছু ভুল পাইছি সত্যি যেটা। তো এই কারণে মানে লাস্টের দিকে আমি ওই মাস্টার নামের একটা লেখকের বই আছে, মাস্টার ইংলিশ, ওখান থেকে শুধু ইম্পর্টেন্ট টপিকস গুলা পড়েছি, আর বিসিএস এর প্রশ্নগুলা সলভ করছি। মানে বিসিএস এর প্রশ্নগুলো আর রেটিনা ডাইজেস্ট যেটা, ওখান থেকেই সলভ করেছি। আর ট্রান্সলেশন, তারপরে যেগুলো সহজে পড়া যায়, আর ওগুলো মানে মাস্টার ওখান থেকে পড়েছে। বিশেষ করে ট্রান্সলেশনে অনেক ভুল থাকে ভাই, ইয়া বই কোচিং এর বইগুলোতে। ট্রান্সলেশনটা আমি সাজেস্ট করবো যে ভালো কোনো বই থেকে পড়া। আর আমি মাস্টার একটা ওই লাইভ বইটা ভালো। করতে চাচ্ছিলাম ফেরদৌস, যে আমি এই যে বিসিএস পরীক্ষাটা যে হলো এবং আমি আমার মেডিকেল অ্যাডমিশনের জন্য ইংলিশের প্রায় 40টার মতো ক্লাস নিয়েছি, এবং অবাক করা বিষয়, গ্রামাটিক্যাল সবকিছু হচ্ছে আমি যা পড়িয়েছি সেখান থেকে বিসিএস এ কমন।
এবং যদি আমি হিসেব করি মেডিকেলের প্রশ্ন কিন্তু ইংলিশ আহামরি কঠিন হয় না। তো আমার যেটা দীর্ঘ বিশ্বাস যে যদি ওই বেসিক রুলস গুলো পড়া যায় বা যারা পড়েছে, আমার মনে হয়, কিন্তু মেইন বিষয়টা হচ্ছে এগুলো তো মনে রাখতে হবে। আসলে একটা বই আছে, বই পড়লেই তো হয়, সবই তো কমন হয়, কিন্তু ওটা তো মনে রাখতে হবে। তো মনে রাখার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো তোমরা এটা প্র্যাকটিস করো। একজন বলেছে ভাইয়া মাথা ঠান্ডা রাখা যায় কিভাবে? আন্নি, তোমার মাথা ঠান্ডা ছিল পরীক্ষার হলে? পরীক্ষার হলে কি তোমার মাথা ঠান্ডা ছিল? তুমি বরফ বা পানি দিয়ে গিয়েছিলে কিনা, বা কি করেছো পরীক্ষার হলে, বা এখন কিভাবে মাথা না ঠান্ডা ভাইয়া রেখেছো? সেরকম কিছু, হ্যাঁ আমার দোয়া মাথা দোয়া দোয়া মোটামুটি পড়েছো? ঠান্ডা ছিল, মানে হুম, বেশি টেনশন করলে আসলেই সমস্যা, বেশি টেনশন করলে জানা জিনিসও ভুল হয়ে যায়। এখন আচ্ছা, ডেফিনেটলি। ভাই আমি মাথা একটু অ্যাড ঠান্ডা করব। রাখার উপায়, হ্যাঁ, 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 ফেরদৌস অ্যাড করুক, হ্যাঁ, আচ্ছা। ও মানে আমি এরকম মনে করতাম যে আমি আমার যা প্রিপারেশন নেওয়ার যতটুকু চেষ্টা করার আমি সর্বোচ্চ করেছি ইনশাল্লাহ, আর বাকিটুকু আল্লাহ দিবে। তো আল্লাহ যদি চান যে আমি মানুষের সেবা করব চিকিৎসার মাধ্যমে, তাহলে এই সুযোগটা দিবেন। আর না হলে আল্লাহ যদি না দেন, তাহলে যা ভালো করবে মনে করেন আমার জন্য সেটা দিবেন। মানে কোনো টেনশন আসলে নেওয়া যাবে না। পরীক্ষার হলে অনেকে দেখা যাচ্ছে টেনশনের কারণে খুব ভালো প্রিপারেশন খারাপ করে। আর টেনশন কিসের? তুমি মেডিকেলটা একটা মহান পেশা, মানে ডাক্তারিটা মানুষের সরাসরি চিকিৎসা করা যায়, সেবা করা যায়। কিন্তু আরো তো মানে আমার নিজের লাইফের জন্য করার জন্য কিন্তু আরো পথ আছে। তো এই কারণে কখনো টেনশন করবা না। হ্যাঁ, টেনশনটা খুব খারাপ জিনিস। তোমার নিজের সর্বোচ্চ চেষ্টা দাও, আর আল্লাহ ইনশাল্লাহ তোমার ভালো করবে, মানে তোমার আমি জন্য একটা যেটা মজার ভালো সেটা বিষয় হবে। আছে, সেটা হলো যে আমার সৃষ্টিকর্তার কাছে দোয়া পরীক্ষার আগে 7 দিনে যে কিভাবে চেঞ্জ হয়েছে, 7 রকম দোয়া হয়েছে। আমি বলি, পরীক্ষার 7 দিন আগে আমি দোয়া করতাম আল্লাহ তাআলা আমাকে যাতে ঢাকা মেডিকেল কলেজে একটা সিট দাও। এটা হচ্ছে আমার প্রথম দোয়া ছিল। যত দিন যায়, ভয় বাড়ে, তখন দোয়া হলো আল্লাহ তাআলা আমাকে রংপুর মেডিকেলের উপরে কোনো একটা মেডিকেলে যাতে একটা সিট পাই বা চান্স পাই। আবার দিন গেল, ভয় আরো যে না হবে না। শেষে দোয়াটা এমন হলো যে যেকোনো একটা সরকারি মেডিকেলে যাতে চান্স হয়। তার মানে এটা ডেফিনেটলি একটা টেনশন বা সবকিছুরই প্রতিফলন। তবে আমি যে কাজটা করতাম, টেনশন যে থাকবে না তা কিন্তু নয়, যেটা আমি বলি। তো ভাইয়া তুমি যতই টেনশনে থাকো, যদি তোমার আব্বার নাম জিজ্ঞেস করা হয়, তুমি কি টেনশনে তোমার বাপের নাম ভুলে যাবা? ফেরদৌস, তুমি অনেক টেনশনে আছো। হ্যাঁ আন্নি, তোমাদের আব্বা আম্মার নাম কি ভুলে যাবা যতই টেনশনে থাকো? যাবা না। তো শুধু আব্বু আম্মু না, শুধু আব্বু আম্মু না, আরো অনেক খুব ক্লোজ যারা, তাদের নাম কিন্তু সহজেই তুমি ভুলবা না। কেন? তারা তোমার অনেক ক্লোজ। আর ক্লোজ মানে তাদের সাথে তোমার রিলেশনটা অনেক বেশি। সো একই জিনিস কিন্তু এখানেও প্রযোজ্য। বইয়ের যে লাইনগুলোর সাথে তোমার রিলেশন বেশি, তুমি বেশি ক্লোজ, তুমি যতই টেনশন করো না কেন, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে ওটা মনে করিয়ে দিবে, এবং তোমার এটা ভুল হওয়ার কথা না। এবং তারপরেও টেনশনে দুই একটা ভুল হবে, কিন্তু ইজি জিনিস যাতে ভুল না হয়, এজন্য বেশি বেশি সৃষ্টিকর্তার কাছে দোয়া ছাড়া আর আমার মনে হয় না কোনো সমাধান আছে। কারণ উনিই পারেন তোমাকে ওই জায়গাটা ওই 1 ঘন্টা উতরায় দিতে। এটা আর কারো হাতে কিছু নাই। এটার জন্য কোনো ম্যাজিক নাই, কোনো ওষুধ নাই, কোনো ডাক্তারের পরামর্শ নাই, কারোর কোনো কিছু কাজ হবে না। ঠিক আছে, ওই 1 ঘন্টা কি হবে এটা টোটালি তোমার উপর। ওকে, খুব ভালো ভালো প্রশ্ন করছে ওরা, ভালো ভালো প্রশ্ন করছে। আমরা আর বেশি সময় নিব না। আমি একটু পরীক্ষার হলের বিষয়ে বলবো, প্রশ্নের প্যাটার্ন। ফেরদৌসের কাছে এবার আগে যাই। সেটা হচ্ছে প্রশ্ন, এটা অনেক স্টুডেন্টের একটা কমন প্রশ্ন, যে পরীক্ষার হলে ঢোকার আগে, অর্থাৎ আমরা পরীক্ষার আগের রাতের কথা যদি বলি, আমরা রাত কয়টা পর্যন্ত পড়বো পরীক্ষার আগের রাতে? সকালবেলা কয়টায় উঠবো? এবং রাজশাহীতেই তো তুমি মনে হয় পরীক্ষা দিয়েছো, তাহলে রাজশাহীতে সেন্টার করলে কখন রওনা দেওয়া উচিত? এবং সকালবেলা কি খাওয়া উচিত? পোশাক পরিচ্ছদের কোনো ব্যাপার স্যাপার আছে কিনা? কোন কালারের ড্রেস পরা উচিত? মানে এইরকম একটা বিষয়, অর্থাৎ পরীক্ষার আগের রাত থেকে পরীক্ষায় যাওয়া পর্যন্ত তুমি যদি কিছু বলতা, আর পরীক্ষার হলে কি হবে সেটা আমরা আন্নির কাছে শুনবো। আচ্ছা। ভাই আমার যেটা মনে হয় পরীক্ষার আগের দিন তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত। শুধুমাত্র যেটা আমার মনে হচ্ছে যে একান্তই দেখবো, ওটা একটু দেখলাম। মানে না দেখলে একবারে ভুলে যায়, এরকম কিছু টপিক থাকে অনেক সময়। তো দেখে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব ওই দিন আমি 9টা 9:30 দিয়ে ঘুমাই গেছিলাম। দিয়ে সকালে উঠে নামাজ টামাজ পড়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করে যত পড়ে, সকালে আর পড়িনি, সকালে কিছু পড়া হয়নি সেরকম।
আহ, তারপরে তো রওনা দিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টা আগে আমি রওনা দিয়েছিলাম, মানে রওনা দিয়ে 1 ঘন্টার আগে প্রায় পরীক্ষার হলে ওখানে পৌঁছে গেছিলাম। আর যেটা আরামদায়ক এমন পোশাক পরবা, মানে টাইট ফিটিং এই ধরনের পোশাক পরার দরকার নাই, কারণ তুমি আরামে বসে লিখতে পারবা, আরাম পাবা, এই টাইপের পোশাক পরবা, আমার এটা পরামর্শ। আর কোন রকম টেনশনের দরকার নাই। হ্যাঁ, টেনশনটাই আসলে খুব খারাপ। আর তুমি আল্লাহ ইনশাল্লাহ সবাই যারা চেষ্টা করেছেন ইনশাল্লাহ সবাই ভালো দেখাতে চান্স পাবা, দোয়া রাখি, কখনো টেনশন করো না। আচ্ছা, একজন প্রশ্ন করেছে পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খেয়ে গেলে কি বেশি মার্ক পাওয়া যাবে কিনা। তো আমরা তো জানি যে, ডিম খেলে তো আন্ডা পাবো পরীক্ষার হলে। তো আমার এক আন্টি ছিল, তো আমি ডিম পছন্দ করতাম। তো উনি কি বলে ওটা, সৈয়দপুর বিমানবন্দরে ওনার এক ফ্রেন্ড ছিলেন পাইলট। তো উনি আমাকে, আমি তখন ক্লাস 4 না 5 এ পড়ি, আমাকে প্রশ্ন করেছিলেন যে যদি তুমি ডিম খাও তাহলে প্লেনে ওঠা যাবে না, আর যদি তুমি ডিম না খাও তাহলে উঠতে পারবা, তুমি কি করবা। তো আমি পরে ডিম খাইছি, সো ডিম খাইছি আর ওখানে উঠতে পারিনি, এই হচ্ছে ব্যাপার। তো এরকম, এটা কিছুই না, তবে সত্যিকার অর্থে তোমাকে কার্বোহাইড্রেট খেতে হবে, কার্বস খেতে হবে। কার্বোহাইড্রেট খেলে তোমার গ্লুকোজ ওই অন্তত 1 ঘন্টা ভালো আশা করছি যে সাপ্লাই দিবে। ডিম প্রোটিন সেটা খুব বেশি কাজে না দিলেও তোমাকে অবশ্যই 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 কার্বোহাইড্রেট খেতে হবে। সেক্ষেত্রে তুমি 2-3 মুঠো ভাত খেয়ে যেতে পারো, মিষ্টি খেয়ে যেতে পারো। তো এটা তুমি অবশ্যই সকালে খেয়ে যেতে পারো। ঠিক আছে, ওকে। তবে আমি একটু যদি অ্যাড করি, তোমরা অবশ্যই যে যেখান থেকেই দেখছো তোমার সেন্টারটা কোথায় পড়ছে সেটার উপর বিবেচনা করে তুমি যদি মনে করো ওখানে যেতে আমার 0.5 ঘন্টা লাগবে, তাহলে আরো 15 মিনিট হাতে নিয়েই তুমি যাও, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আবার তুমি ধরো, দেখো এটা তো একটা যুদ্ধক্ষেত্রের মতো, তাই না? তুমি যে জায়গায় পরীক্ষা দিবা সেটা তো তোমার একটা যুদ্ধের ময়দানের মতো। তো নর্মালি যুদ্ধের ময়দানে তুমি অনেকক্ষণ দাঁড়ায় আছো, তখনও কিন্তু একটা ভয়ের বিষয়, ভয় লাগে, হ্যাঁ আল্লাহ এখানে পরীক্ষা দিব। বরং তুমি যুদ্ধের ময়দানে গিয়েই কিছুক্ষণ পরে ঢুকে গেলা, যুদ্ধ শুরু হলো, এটাই আমার কাছে ভালো। এখানে অনেকেই আসবে, তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা সেটাও কিন্তু খারাপ। এ কারণে এমন একটা টাইম নিয়ে যাও যাতে ওখানে গিয়ে যাতে তোমাকে 1 ঘন্টা ওয়েট করতে না হয়, বসে থাকতে না হয়, তখন কিন্তু বেশি টেনশনটা কাজ করবে। তো আন্নির কাছে আমাদের প্রশ্ন, আমরা পরীক্ষার হলে ঢুকলাম, ঢুকে পরীক্ষার হলে আমাদের আসলে কোন বিষয়গুলো একটু সতর্ক থাকতে হবে। দেন প্রশ্ন পাওয়ার পর প্রশ্ন পড়লাম আমরা, যেহেতু তোমরা যে পরীক্ষায় প্রশ্ন দিয়েছো সেখানে প্রশ্নগুলো অনেক ঘিচিমিচি ছিল, মানে এত কাছাকাছি ছিল, অপশন ভুল হয়ে যেতে পারে। আবার অনেক স্টুডেন্ট প্রশ্ন করে, এমনও হতে পারে যে প্রথম 5টা প্রশ্ন সে কিছুই পারলো না, তাহলে তার কি করা উচিত? তার কি শেষ থেকে দাগানো উচিত, না মাঝ থেকে শুরু করা উচিত? অঙ্কগুলোকে আগে আনসার করা উচিত কিনা, ইংরেজি আগে দেখা উচিত কিনা? এই যে ওভারঅল একটা বিষয় পরীক্ষার হলে ঢোকার পর থেকে তুমি যদি একটু বলতে। হ্যাঁ ভাইয়া, পরীক্ষার হলে ঢোকার পরে আসলে প্রশ্ন পাওয়ার পরে আশেপাশে ঘোরা মানে তাকানো তাকানো উচিত না আসলে, তাহলে টিচাররা, বেশি রাগী টিচার হলে তো করতে পারে, প্রশ্নপত্র কেড়ে নিতে পারে, এটা খেয়াল রাখা লাগবে। আর যদি ফার্স্ট থেকে 5টা 6টা কোশ্চিন নাও পারা যায় তাহলে টেনশন করার দরকার নাই, কারণ কোশ্চিন ফার্স্টের গুলো কঠিন থাকতে পারে, পরের গুলো তো সহজ থাকবে। আর ওইভাবে উল্টাপাল্টা করে দেখারও দরকার নেই, 5টা 6টা না পারলে পরেরটা থেকে মানে সিরিয়ালি যাওয়া উচিত, আমি এটাই করতাম। আর সিরিয়ালি যাওয়ার পরে যেগুলো বাদ থাকলো তারপরে সেগুলো আবার মানে দেখে সেগুলো সলভ করা লাগবে। ম্যাথ আগে কিংবা হচ্ছে ইংলিশ আগে এইভাবে খোঁজার দরকার নাই, এগুলো করতে গেলে মানে টেনশন বেশি হয়, তাড়াহুড়া হয়ে যায়, সিরিয়ালি করাই ভালো। আচ্ছা, ধন্যবাদ। আমি যেটা বলতে চাই যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার গুলোর পরীক্ষায়, ম্যাক্সিমাম পরীক্ষায় আমরা চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি বা সাবজেক্ট ওয়াইজ দিয়েছি। মডেল টেস্ট কিন্তু ফেরদৌস, আন্নি, খেয়াল করো, মডেল টেস্ট কিন্তু আমরা অত বেশি দেইনি, 10টা ম্যাক্সিমাম, তাই না? মডেল টেস্ট মানে আমি বোঝাতে চাচ্ছি 5টা সাবজেক্ট মিলে পরীক্ষা। খুব কি বেশি দেওয়ার সুযোগ হয়েছে? মানে প্রাইভেট কোচিং সেন্টারে হয় কি? হয় না। ধরো প্রথমে আমরা বায়োলজির একটা অধ্যায় পড়লাম, পরের দিন শুধু বায়োলজির উপর পরীক্ষা। তাহলে আমরা আমাদের 80% এক্সাম দিই একটা একটা করে সাবজেক্টের উপর। ফলে কি হয়, ওইটা আমি পড়ে গেলে খুব ভালোই মনে থাকে। কিন্তু আমার মেডিকেল পরীক্ষাটা যেহেতু পুরো 5টা সাবজেক্টের মধ্যেই, এই 5টা সাবজেক্টের মধ্যে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা কিন্তু তোমাকে গড়ে তুলতে হবে। বুঝতে পারছো? কারণ তুমি যখন শুধু বায়োলজি পরীক্ষা দিবা, তোমার ঠিকঠাক টাইম কিন্তু মেনটেন
ওভাবে হবে না, কারণ বায়োলজি পরীক্ষায় ম্যাথ থাকবে না, তোমার ম্যাথ করতে টাইম নষ্ট হবে না। দেন ইংরেজিতে তোমাকে ইংরেজির মতো বায়োলজি অনেক কিছু পারবে, ঠিক আছে? তো এ কারণে আমি যেটা বলতে চাই যে এই একটা মাস তোমরা পারলে প্রতিদিন যত কোচিং প্রাইভেট সেন্টারের মডেল টেস্ট আছে বা যত বইয়ের পেছনে মডেল টেস্ট আছে, তোমরা প্রতিদিন একটা করে মডেল টেস্ট সলিউশন করো। এতে করে কি হবে, তোমার সময় এবং তুমি অবশ্যই টিক চিহ্ন দিয়ে সলিউশন করবা না। তুমি কোচিং থেকে বা প্রাইভেট সেন্টার থেকে একটা ওএমআর শিট নিয়ে সেগুলো কি করবা, ফটোকপি করবা, এবং ওই গোল্লা পূরণ ওই প্র্যাকটিসটাই কিন্তু তোমাকে মাস্ট করতে হবে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং এবং আমাদের সময় আমরা যেটা করতাম, আমরা লাস্ট 10 দিন ওভাবেই প্র্যাকটিস করছি যে যতগুলো মডেল টেস্ট আমি ম্যাথ আগে দাগাবই না। ম্যাথ প্রশ্ন তো দেখলেই বোঝা যায় এটা অঙ্ক, তাই না? ফিজিক্স বলো কেমিস্ট্রির অঙ্ক কোনটা দেখলেই বোঝা যায়। ইংরেজি প্রশ্ন ইংরেজি লেখা দেখলেই বোঝা যায়। তো তুমি যদি আগে থেকে নিয়াত করো ইংলিশ লেখা আর অঙ্ক টাইপের জিনিসগুলো আমি প্রথমে করব না, এটা শেষে করব, তাহলে ভাই তুমি এটা পড়বাও না। কারণ তুমি দেখো, তুমি যদি একটা অঙ্ক না করো তাহলে সেই অঙ্কের প্রশ্নটা এবং 4টা অপশন করলে তো তোমার কয়েক সেকেন্ড চলে যাচ্ছে। তুমি যখনই দেখবে এটা ইংলিশ লেখা, বাদ। কারণ কি, ইংলিশ একটু বিদঘুটে বা বাইরের হবে, স্বাভাবিক, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি যা পড়ছো সেটা তো তোমার অধ্যায় রিলেটেডই হবে। তাই ম্যাথ যদি 5টা আসে, ইংলিশ যদি 15টা আসে, এই 20টা বাদে বাকি 80টা প্রশ্ন তুমি যদি একবার পড়ো, তোমার যদি ভালো পড়া থাকে, আমার বিশ্বাস যে 60র মতো প্রশ্ন তুমি উইদিন 25 মিনিটসে কিন্তু দাগিয়ে ফেলতে পারবা। তাহলে ওই 20টা বাদে তুমি যদি 80টা প্রশ্নের মধ্যে তোমার যদি দেখা যায় কাউন্ট করে যে আমার 60 বা 65 একদম 100% কারেক্ট, 25 মিনিট এখনো 35 মিনিট আছে, এবার তুমি ঠান্ডা মাথায় শুধু ইংরেজি চিন্তা করো। কারণ দেখো, আমি এখন ভাইয়া বায়োলজি দাগাচ্ছি, খুব খেয়াল করো, আমি এখন বায়োলজি দেখাচ্ছি, ওমা পরে আবার কেমিস্ট্রি ম্যাথ, পরে আবার ইংলিশ, ব্রেইন কিন্তু বারবার ডাইভার্ট হচ্ছে। তাহলে যেহেতু আমার ইংলিশটা কম প্র্যাকটিস করা আছে, ম্যাথও অনেক কম প্র্যাকটিস করা আছে, তাই এইটা আমরা শুধু ব্রেইনটা ইংলিশেই দিব। এ কারণে তুমি যদি চাও ইংলিশটা শেষে দাগাবে, এবং শেষে শুধুমাত্র ইংলিশ যে প্রশ্নগুলো পারলে গোল্লা দিবা, দেখলেও বোঝা যাবে, এবং 15টা ইংলিশ, শুধু ইংলিশ প্রশ্নগুলোই পড়বা। তাহলে ওই সময় তোমার 15টা ইংলিশ শুধুমাত্র মাথায় ইংলিশটাই ঘুরবে। সো আমরা কিন্তু, তবে এইটা শুধুমাত্র পরীক্ষার হলেই তোমরা প্রথম অ্যাপ্লাই করবা না। এই জিনিসটা যদি তুমি অ্যাপ্লাই করো ঘরে বসে, আগে 10-12টা মডেল টেস্ট ওভাবে দিবা যে দেখো তোমার কি রকম টাইম লাগছে। তুমি ম্যাথ ইংলিশ না পড়ে বাকি 80টা পড়ে দেখো তোমার কত সময় বাকি 80টা পড়া হচ্ছে, এবং বাকি 80টা পড়ে তোমার 60টা প্রশ্ন দাগাতে 25 মিনিটের বেশি লাগবে না, এটা আমি 100% শিওর। তুমি প্র্যাকটিস করলে কিন্তু বুঝবা, যদি তোমার এটা জানা থাকে। তো এই হচ্ছে বিষয় যে পরীক্ষার হলের স্ট্র্যাটেজি এক একজন এক এক রকম ভাবে নিবে, কিন্তু তুমি কিভাবে নিবা সেটা তোমার আগে থেকে সিলেক্ট করে রাখা উচিত, এবং ওই অনুযায়ী কিন্তু প্র্যাকটিস করা উচিত। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, এই 1 মাস বেশি রাত জাগা যাবে না, বেশি রাত জাগা যাবে না। কারণ তুমি যদি এই 1 মাসের প্রতিদিন ধরো রাত 2টা-3টায় ঘুমাও, তাহলে রাত 2টা-3টায় ঘুমালে স্বভাবতই তুমি 8টার মধ্যে বা 7টার মধ্যে ওঠাতে তো কষ্টকর হয়ে যাবে ভাই। কিন্তু পরীক্ষার হলে যেদিন পরীক্ষা সেদিন তো 10টায় পরীক্ষা, সেদিন তো তোমাকে 7টায় উঠতে হবে, 8টায় উঠতে হবে। তাহলে তুমি এই 1 মাস যদি দিনে 10টা, 11টায় বা 9টায় ঘুম থেকে ওঠো, আর পরীক্ষার দিন যদি তুমি 1-2 ঘন্টা আগে ওঠো, তোমার ব্রেইন কিন্তু প্রথম কয়েক ঘন্টা কাজ করবে না ঠিকঠাক। বুঝতে পেরেছো? আর একটা কথা যেটা আমি বলি, যে আমি অনেক পরীক্ষা, এমসিকিউ পরীক্ষাগুলো এমন যে তোমার রেসিডুয়াল নলেজ খুব বেশি কাজ করবে এখানে। তোমার রেসিডুয়াল মানে আগের যা পড়া সেটাই বেশি মনে পড়বে। পরীক্ষার আগের 2-1 দিন যা পড়ো এগুলো কিচ্ছু মনে আসে না, কিচ্ছু মনে আসে না, এগুলো পরে একটু পরে মনে আসে। এ কারণেই দেখবা তোমরা পরীক্ষার হল থেকে বের হলে অনেক কিছু হবে, আল্লাহ এটা তো এরকম ছিল, এটা তো এরকম ছিল। পরীক্ষার হলে কেন মনে পড়ে না? সেই পরীক্ষার সকালটা পড়াশোনা না করাই বেটার। এমন ভাবে রাতেই কমপ্লিট করে ঘুমাবা, হ্যাঁ, সকালে উঠেই একদম রিল্যাক্স, সবার কাছে একটু দোয়া নিবা, পারলে দোয়াটাও আগের রাতেই কমপ্লিট করে ঘুম থেকে সুন্দর করে উঠে গোসল টোসল দিয়ে একটু খেয়ে পরীক্ষার হলে চলে যাবা। কারণ তুমি যদি পরীক্ষার দিন সকালবেলাটা যদি একটু পড়ো, তবে অনেকের স্ট্র্যাটেজি চেঞ্জ থাকতে পারে, কিন্তু আমি দেখেছি, ধরো পরীক্ষা আমার কিছুক্ষণ পর, আমি যদি তার আধা ঘন্টা বা 1 ঘন্টা, ধরো আমার বাড়ি, আমার কলেজ পড়েছে মেডিকেল ক্যাম্পাসে, আমার বাড়ি হচ্ছে ঘোষপাড়া মোড়ে, যেতে তো 10 মিনিট লাগবে, তাই সে পরীক্ষার 1 ঘন্টা আগেও পড়ছে 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 পড়ছে,
তখন কি হবে জানো, পরীক্ষার হলে ওই 1 ঘন্টার জিনিসই মাথায় থাকবে, আগের কিছুই মাথায় থাকবে না, সেগুলো আবার 2-1 ঘন্টা পর মনে পড়বে, ততক্ষণে কিন্তু পরীক্ষা শেষ। তো এই কারণে পরীক্ষার একদম আগে ওভাবে পড়ার কিন্তু দরকার নেই। এটা শুধু বায়োলজি পরীক্ষা না যে আমি জানছি এই 5টা রিটেন পড়লেই আমার কমন, এখানে কিন্তু অনেক কিছু, পরীক্ষার আগে তুমি 5টা সাবজেক্ট 1 ঘন্টায় পড়তে পারবা না। তো এটা হচ্ছে আমার একটু পরামর্শ, অনেক সময় নিয়ে নিলাম, আমি ওদের কাছে আধা ঘন্টা চেয়েছি, 4 মিনিট বেশি হয়ে গেছে। হ্যাঁ, ওরা পড়াশোনা করবে, আমরা আর 2-1টা প্রশ্ন নিয়ে আমরা বিদায় নিব, যেহেতু আমরা পরীক্ষা পর্যন্ত কথাগুলো বলে ফেলছি। দেখি আর কিছু পড়া। আমার পক্ষে 12টা পর্যন্ত জেগে থাকাই কষ্টকর, 2টা 3টা, ভেরি গুড। 12টা পর্যন্ত জেগে থাকলে সুন্দরভাবে তুমি 6টা 7টায় উঠতে পারবা, খুবই ভালো। অনেকেই জিজ্ঞেস করেছো ভাইয়া 22 ব্যাচ নিয়ে কিছু বলেন। আসলে আজকে মূলত আমরা অ্যাডমিশন নিয়ে কথা বলতে এসেছি, তো 22 ব্যাচ নিয়ে আজকে কিছু বলবো না, তাহলে অনেক সময় লেগে যাবে। আমরা আলাদা করে হয়তো বা 22 ব্যাচ নিয়ে অন্য কোনো দিন একটা ভিডিও করব ভাইয়া। ইন্টার সেকেন্ড ইয়ারে কেমনে পড়ছিলেন, সেকেন্ড ইয়ার নিয়ে আলাদা আমরা ভিডিও করব। আজকে শুধু এই 1 মাস আমরা কি করব এটা নিয়ে আমরা এসেছিলাম, এবং ওরা যেহেতু খুব ভালো রেজাল্ট করেছে আগের বছর, তাই আমার কাছে মনে হচ্ছে যে রাজশাহীর স্টুডেন্টদের সাহস দিতে ওদের চেয়ে ভালো কোনো অপশন হতে পারে না। এবং আলহামদুলিল্লাহ আমারও সৌভাগ্য যে তাদেরকে পড়ানোর সুযোগ আমার হয়েছিল। তো আশা করছি তোমাদের আর কোনো প্রশ্ন নেই। আরেকটা প্রশ্ন একজন করেছে, আপু আপনি তো 3 মাস রাজতে এসে পড়েছেন, আমি জানতে চাচ্ছি ইন্টারের 2 বছর আপনি কেমন পড়েছেন, কিভাবে পড়েছেন, সেটা যদি বলতেন তাহলে অনেক ভালো হতো। সো আপনি এটা একটু বলো। আমার মনে হয় এই কথাটা বলে ওদের 2022 সাল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবারই হয়ে যাবে, এবং আমরা এরপরেই হয়তো বা বিদায় নিয়ে ফেলবো। যে আসলে তুমি তো রাজশাহী এসেছো 3 মাসের জন্য, কিন্তু তোমার কিন্তু মেইন সময়টাই কেটেছে নাটোর সিংড়ায়, তাই না? দমদমা পাইলট স্কুলে তুমি কলেজে পড়তা। তাহলে একটু বলো যে তুমি কিভাবে জি পড়েছো, কারণ ভাইয়া। অবশ্যই তুমি 3 মাস করে চান্স পাওনি ঢাকা মেডিকেলে, তুমি কখনোই 3 মাস করে চান্স পাওনি, তুমি অবশ্যই তোমার বেস হুম, কিন্তু ওই স্কুল কলেজেই সম্ভব না। তোমার পড়ে আসছে, এখানে তুমি একটু রিভাইজ করেছো, তাই না? জি ভাইয়া। তাহলে কিভাবে পড়েছো এটা জানতে চাচ্ছি, এটা খুব হুম, গুরুত্বপূর্ণ, হ্যাঁ। বলো। ভাইয়া আমি করতাম হচ্ছে প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করতাম। মানে প্রাইভেটের পড়াগুলা গুরুত্ব দিতাম। আর ক্লাস করতাম রেগুলারলি, কিন্তু ক্লাস করে তো ক্লাসে খুব একটা ইয়ে হয় না, ক্লাসের পড়াতে খুব একটা উপকার হয় না আসলেই কলেজের ক্লাসে। কিন্তু কলেজে ক্লাস করলে হচ্ছে টাইম ওয়েস্ট করার যে প্রবণতা, ওইটা ওইটা তৈরি হয় না। মানে বাসায় অলস বসে থাকার যে প্রবণতা, ওইটা তৈরি হয় না। ক্লাসে বসে থাকলে কিছু তো উপকার হয়, দু একটা কথা হলেও শেখা যায়। আর প্রাইভেটের পড়াটাই আমি প্রতিদিন কমপ্লিট করতাম। এই তো এভাবে এভাবে সবসময়, মানে আমি কখনো পড়া জমায় রাখিনি। যখনকার পড়া সবসময় গুরুত্ব দিয়ে পড়তাম, যে সময় আছে পরে পড়বো এরকম ভাবতাম না কখনো। সবসময় হচ্ছে রেগুলার পড়াশোনা করতাম। এই রেগুলার পড়াশোনা করাটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে, আমার মনে হয়। ধন্যবাদ আন্নিকে এবং ফেরদৌসকে। ফেরদৌস যদি শেষ মুহূর্তে কিছু বলতো, আর দেন আমরা শেষ করে ফেলবো। ফেরদৌসের যদি আর কিছু কথা বলার থাকে, যদি সে বলতো, পরামর্শ দিত, ছোট ভাই বোন। আমি ওটাই বলবো যে বারবার তোমরা এখন রিভিশন দিতে থাকো, নতুন খুব বেশি পড়ার দরকার নাই, আর একদমই টেনশন করার দরকার নাই। ইনশাল্লাহ তোমরা যারা দেখছো এদের মধ্যে থেকে আহ আমার চাইতে অনেকে দেখা যাবে যে ভালো রেজাল্ট করবে আশা করি, ইনশাল্লাহ। তো টেনশন করো না একটু, হ্যাঁ। আর পড়তে থাকো, তোমার চেষ্টা করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর ফাহাদ ভাই আপনি যদি কিছু বলতেন। হ্যাঁ, আমি অনেক কথা তোমাদের পাশাপাশি বলেই দিলাম, তো শেষে আমি কিছু বলেই শেষ করব। তো প্রথমে ধন্যবাদ আন্নি এবং ফেরদৌসকে সময় দেওয়ার জন্য। তারা এখন মাশাআল্লাহ অনেক ব্যস্ত, তারপরেও আমি তাদেরকে ফোন করেছি এবং আমার খুব ভালো লেগেছে তারা না করেনি। তো আমি শেষ মুহূর্তে যেটা বলতে চাই তোমাদেরকে, যে আমি অনেকটাই 50% তোমাদের তো মেধা পরিশ্রম আছে, 50% অবশ্যই আমি লাক বলবো। কারণ আল্লাহ তাআলা আমার কাছে মনে হয় যে আহ, আহ, কি বলে, যদি আমি একটু এভাবে বলি সেটা হচ্ছে যে দেখো, এমনও স্টুডেন্ট আমি দেখেছি যে ও একটা টপিক, মানে ও কিন্তু অত বেশি পড়েনি, কিন্তু শেষ মুহূর্তে, এই যে যেমন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের একটা স্টুডেন্ট বললো না আমি 1 মাস কিভাবে পড়বো, তো ওরা তো ইন্টারমিডিয়েটের জন্য পুরাটাই পড়েছে, কোচিং করেছে ইঞ্জিনিয়ারিং, কিন্তু 1 মাসের এরকম প্রিপারেশনে কিন্তু সে মেডিকেলে চান্স পেয়েছে। আমি বললাম দোস্ত কিভাবে এটা সম্ভব? সে বলেছে যে দোস্ত আমি যে জিনিসগুলো একটু দেখে গেছি সেটাই কমন পড়েছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, তুমি অনেক পড়েছো, সব তো সবার মনে থাকবে না, তোমার যেটা মনে নাই পরীক্ষায় সেটাই আসলো, পুরাটাই উপর আল্লাহর লীলা খেলা।
আবার এমনও হয়েছে তুমি অনেক পড়েছো বা তুমি অল্প পড়েছো, কিন্তু যতটুকু পড়েছো ততটুকুর মধ্যেই পরীক্ষা আসলো। তো এ কারণেই আসলে উপরে যিনি আছেন, তোমার বাবা মা আছে, পাড়া প্রতিবেশী আছে, সো তোমরা সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাও, বাবা মায়ের কাছে দোয়া, বাবা মাকে দোয়া করতে বলো। আশা করছি তোমাদের যদি সদিচ্ছা যেটা, সেটা যাতে উপরওয়ালা পূরণ করে, এবং এর কোনো বিকল্প নাই। তোমাদেরকে এখন বেশি বেশি রিভাইজ করতে হবে, রিভিশনের বিকল্প নাই। কারণ আমি শুরুতেই বলেছি যতই টেনশনে থাকো বাপ মাকে কেউই ভুলবা না। তাহলে একটা জিনিসের সাথে রিলেশনটা আরো গাঢ় করার উপায় হচ্ছে রিভিশন করা। তো যে জিনিসটা তুমি পড়েছো, নতুন কিছুই পড়বা না ভাইয়া, সর্বোচ্চ সাম্প্রতিক নতুন পড়তে পারো, কিন্তু যা পড়েছো সেটা যত পারলে 3 বার রিভিশন করো, বইগুলো 4 বার রিভিশন করো। যত রিভিশন করবা তত ব্যাপারটা এই না যে ভাই এটা তো আমি পারি, কেন রিভিশন করব। সো রিভিশন করলে যেটা উপকার হবে, অনেকের পারা জিনিসটা আমার বলে না, হ্যাঁ পারা জিনিস ভুলে গেছি, কেন ভাই, তুমি ওটা পারো তাই তুমি বারবার ওটা দেখো নাই, তাই তুমি যত রিভিশন করবা ওই পারা জিনিসটা তোমার মধ্যে এমন ভাবে গেঁথে থাকবে, পরীক্ষার হলে টেনশনে ওই পারা জিনিসটা আর তোমার ভুল হবে না। সো ধন্যবাদ তোমরা যারা শুনছিলে আমাদেরকে। আশা করছি যে তোমাদের অনেক প্রশ্নের আমরা জবাব দিয়েছি, সবার সব প্রশ্নের জবাব কখনোই দেওয়া সম্ভব না। তো যাদের প্রশ্নের আনসার আমরা দিতে পারিনি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, পারলে আমরা কমেন্ট সেকশনে যদি আমাদের সুযোগ হয় জানিয়ে দিব। এই বলে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এবং আমি আন্নি ফেরদৌসের কাছে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। অনেক ধন্যবাদ। তোমরা রাজশাহী, ফেরদৌস তো আছো, আমরা নতুন একটা প্রতিষ্ঠান করেছি, আন্নি যদি রাজশাহী বেড়াতে আসে দাওয়াত রইলো, অবশ্যই আমাদের অফিসে আসবে। আর ফেরদৌস 2-1 মধ্যেই তুমি পারলে চলে আসো যদি তোমার সময়। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।